লীগের নেতা কর্মীদের যে হত্যা করা হয়েছে, কারাগারে হত্যা করা হয়েছে, তাদের সকলের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি প্রথমে বলতে চাই, আজকে বঙ্গবন্ধুর জন্মদিন এবং সাথে বাংলাদেশের স্বাধীনতা, সেটা নিয়েই আজকে আমাদের এই আলোচনা সভা। বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক এবং অভিন্ন। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। এই বাংলাদেশটা সৃষ্টির জন্যই আমাদের সৃষ্টিকর্তা বঙ্গবন্ধুকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। 1920 সালের 17 মার্চ তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার মাটিতে জন্মগ্রহণ করেছিলেন। এবং তাকে যে বাংলাদেশ সৃষ্টির জন্য জন্মগ্রহণ করেছিলেন, আহ, পৃথিবীতে পাঠিয়েছিলেন, সেটা কিন্তু আমরা যদি ছোটবেলায় বঙ্গবন্ধুর তার শিশু কালের তার যে স্বভাব চরিত্র নিয়ে বিশ্লেষণ করি, আমরা কিন্তু সেটা দেখতে পেয়েছি। বঙ্গবন্ধুর বয়স যখন 5-6 বছর, যখন কেবল সে স্কুলে যায়, তখনই তার মানবতা বোধ সম্পর্কে কিন্তু ওই গোপালগঞ্জের মানুষ দেখতে পেরেছে। যে একটা শিশু 6 বছর 7 বছর বয়সী, তার সবচেয়ে প্রিয় কিন্তু তার পরনের শার্ট, তার পড়ার বই, তার ব্যবহৃত সমস্ত কিছু ছিল তার সবচেয়ে প্রিয়। কিন্তু সেই শিশু শেখ মুজিব যখন স্কুলে গিয়েছে, যখন তার একটা বন্ধুর কোনো বই থাকতো না, তখন নিজের বই দান করে দিয়েছে। নিজের পরনের শার্ট আরেক বন্ধুকে দান করে দিয়েছে। এবং শীতের সময় তার পরনের গরম কাপড় অন্যকে দান করে দিয়েছে। এই হলো বঙ্গবন্ধু শিশু শেখ মুজিবের বিভিন্ন মানবিক দিক আমরা দেখতে পাই। যে এটা কোনো স্বাভাবিক শিশুর চরিত্রের মধ্যে কিন্তু এটা থাকার কথা না। কিন্তু বঙ্গবন্ধুকে দিয়ে যেহেতু তিনি এই আল্লাহ পাক এই বাংলাদেশ সৃষ্টি করবেন, এই বাংলাদেশের যে হাজার বছরের যে পরাধীনতার শৃঙ্খল থেকে বাঙালিকে মুক্ত করবেন, তার জন্য বঙ্গবন্ধুকে পাঠিয়েছিলেন। এবং বঙ্গবন্ধুর এই শৈশবকালের পর যখন তার কৈশোরকাল, যখন সে ক্লাস 8-এর ছাত্র, তখনই দেখেছি তার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। যে এই অঞ্চলের যিনি মুখ্যমন্ত্রী হুসেন সৈয়দ সোহরাওয়ার্দী সেই গোপালগঞ্জে স্কুল পরিধি ভিজিটে গিয়েছিলেন। তখন সেই স্কুল ভিজিট করে যখন চলে যাচ্ছেন, তার সামনে গতিরোধ করে দাঁড়িয়েছিলেন। বঙ্গবন্ধু তার সামনে এসে দাঁড়িয়েছিলেন এবং তাকে প্রশ্ন করেছিলেন, আপনি ভিজিট করলেন চলে যাচ্ছেন, কিন্তু বিল্ডিং এর ছাদ দিয়ে যে পানি পড়ে সেটা তো কিছু করে গেলেন না। স্কুলের শিক্ষকরা সবাই কিন্তু চমকে গিয়েছিল। পরে দেখা যায় যে এ, সেই সময় হোসেন শহীদ সোহরাওয়ার্দী তিনি মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ছিলেন শের বাংলা একে ফজলুল হক। সাথে সাথে তিনি নির্দেশ দিয়েছিলেন স্কুলের রিপেয়ারিং করার জন্য। তো এরকম তার যখন যৌবন, তখনই কিন্তু এই বাংলাদেশ, পূর্ব পাকিস্তান, ব্রিটিশ থেকে এই পাকিস্তান নামক দেশটি সৃষ্টি হয়। যে একটি দেশ, অথচ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুইটি খণ্ডে বিভক্ত, প্রায় 2000 কিলোমিটার দূরত্বে। যে এই দূরত্বের কারণে শুধু না, শুধুমাত্র এই পূর্ব পাকিস্তানের মানুষ এবং পশ্চিম পাকিস্তানের মানুষ, যার কোনো চেহারার মিল নেই, উচ্চতার মিল নেই, সংস্কৃতির মিল নেই, ভাষার মিল নেই, শুধুমাত্র মিল ছিল একই ধর্ম। তারা মুসলমান, আমরা মুসলমান। সেই ধর্মের ভিত্তিতেই এই দেশটির সৃষ্টি হয়েছিল। এবং বঙ্গবন্ধু তখনই অনুভব করেছিলেন যে এই যে 1947 সালের 14 আগস্ট যে স্বাধীন পাকিস্তান নামে যে দেশটি জন্ম হলো পূর্ব পাকিস্তান নামে, এটা আমাদের স্বাধীনতা নয়। এবং এই স্বাধীনতা অর্জন করার জন্যই বঙ্গবন্ধু কিন্তু তখন থেকে প্রস্তুতি নিচ্ছিলেন। যে স্বাধীনতার মাত্র 4 মাস পরেই পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ নামে ছাত্র সংগঠনের জন্ম দিয়েছিলেন। এবং তার পরবর্তীতে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছেন 1949 সালে। এবং ধাপে ধাপে 1952 সাল, 54 নির্বাচন, 58 সালের সামরিক শাসন, 62 সালের শিক্ষা কমিশনের বৈষম্য বিরোধী শিক্ষা বিরোধী আন্দোলন, এবং ঐতিহাসিক 6 দফা প্রণয়ন, এবং 1969-এর গণ অভ্যুত্থান, সর্বোপরি 1970-এর নির্বাচনের মাধ্যমে এই পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের 169টি আসনের মধ্যে 167টি আসনে বঙ্গবন্ধুর বিজয়ের মাধ্যমে তিনি প্রমাণিত হয়েছেন যে পূর্ব পাকিস্তানের অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। এবং সেই 70-এর নির্বাচনের মাধ্যমে যখন পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর করে নেয়, তখন তিনি কিন্তু স্বাধীনতার ডাক দিয়েছিলেন। ঐতিহাসিক 7ই মার্চ সেই স্বাধীনতার যে গ্রিন সিগন্যাল সেদিন দিয়েছেন। এবং এই আজকের সেই 26শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা করেছিলেন। এই স্বাধীনতা ঘোষণার পর 9 মাসের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে 1971-এর 16 ডিসেম্বর এই বাংলাদেশ থেকে আমরা শত্রুমুক্ত করেছিলাম। এই শত্রুমুক্তের বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের 1972 সালের 10 জানুয়ারি তিনি প্রত্যাবর্তন করেছেন কারাগার থেকে মুক্ত হয়ে। তার মাত্র 3.5 বছরের মাথায় বঙ্গবন্ধুকে সেই 1971-এর পরাজিত শক্তি জিয়া মোস্তাক চক্র তাকে হত্যা করেছে। এবং তার পরবর্তীতে 1981 সালে আমাদের প্রাণপ্রিয় নেত্রী এই বাংলাদেশ আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন। এবং সেই দিন থেকে আজকে 45 বছর টানা তিনি আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব থেকে এই আওয়ামী লীগকে একবার না, দুইবার না, পাঁচবার রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে এসেছেন। এই বাংলাদেশ ছিল একটা দরিদ্রতম দেশ। সেই দরিদ্রতম দেশ থেকে তিনি ধাপে ধাপে
প্রথম নিম্ন মধ্যম আয়ের দেশ, তারপরে মধ্যম আয়ের দেশ, এরপরে উন্নয়নশীল দেশের কাতারে তিনি পৌঁছে দিয়েছেন। তিনি 2008 সালে যখন ক্ষমতায় আসেন, বাংলাদেশের মানুষের গড় আয় ছিল $540। সেই জায়গা থেকে তিনি $2,800 উন্নীত করেছেন পার ক্যাপিটা ইনকাম। এবং এই এই 26 সালেই এই বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশের কাতারে অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল। কিন্তু এর মধ্যে 2024 সালের সেই 5ই আগস্ট রিসেট বাটনের টিপ দিয়ে 71কে ভুলিয়ে দিতে চেয়েছিলেন সেই ইউনূস এবং আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনাকে হত্যা করার মাধ্যমে। কিন্তু আল্লাহ পাক সেই 1981 সাল থেকে প্রায় 20-21 বার নেত্রীকে হত্যা করার জন্য বিভিন্ন সময় ষড়যন্ত্র করা হয়েছে, কিন্তু আল্লাহ পাক বারবার তাকে রক্ষা করেছেন। এবং সর্বশেষ এই আন্তর্জাতিক ষড়যন্ত্র, যেটা নেত্রী আগেই আমাদের বলেছেন যে তাকে হত্যা করতে চায় এবং এই বাংলাদেশের সেই এই, কক্সবাজার চট্টগ্রাম এলাকায় আলাদা একটা ঘাঁটি বানাতে চায়, এই সমস্ত কথা বলেছেন, কিন্তু আমরা গুরুত্ব দেই নাই। নেত্রী কিন্তু ঠিকই বলেছেন এবং এই বাংলাদেশ লিখে নিতে চায়, কিন্তু শেখ হাসিনা সেই কারো প্রস্তাবে তিনি রাজি না হওয়ার জন্য আজকে তাকে হত্যা করার যে সর্বশেষ প্রক্রিয়া সেটা সম্পন্ন হয়েছে, কিন্তু আল্লাহ পাক তাকে রক্ষা করেছেন। আজকে নেত্রী আমাদের মাঝে আছেন। এবং এই গত 1.5 বছর আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি ঘর লুটতরাজ করা হয়েছে। আজকে মবের মাধ্যমে শত শত আওয়ামী লীগ নেতাদের হত্যা করা হয়েছে। আজকে তখন ছিল একটা অনির্বাচিত সরকার, কিন্তু এই নির্বাচিত সরকারের যিনি প্রধান, তিনি রয়টারের কাছে সাক্ষাৎকারে তখন বলেছিলেন যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ তিনি চান না। কিন্তু আজকে হঠাৎ তারই মহাসচিব কয়েকদিন আগে বললেন যে আওয়ামী লীগের সেই নিষিদ্ধাদেশ অতি শীঘ্রই প্রত্যাহার করার কোনো পরিকল্পনা সরকারের নাই। এর মানে ইউনূসের পথেই বর্তমান সরকার হাঁটতেছে। এদিকে আমাদের বয় বৃদ্ধ কত রাজনৈতিক কেন্দ্রীয় নেতা, মন্ত্রী, এমপি, জেলার নেতা, থানার নেতা, ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে লক্ষাধিক নেতা কর্মী আজকে কারাগারে বন্দী। কারাগারে তারা মৃত্যুবরণ করছে, তাদের হত্যা করা হচ্ছে। কিন্তু আমরা যারা ব্যর্থ, আমরা যারা নেতৃত্ব দিতে পেরেছি, ব্যর্থতার পরিচয় দিয়েছি, আমরা নেত্রীকে রক্ষা করতে পারি নাই, আওয়ামী লীগকে রক্ষা করতে পারি নাই। আজকে সেই দায়ভার নিয়েই আজকে আমরা এখনো বেঁচে আছি। তবে এই বাচ্চার এইভাবে বেঁচে থাকার চেয়ে মৃত্যুবরণ আমাদের অনেক শ্রেয়। আমাদের নেতারা, বৃদ্ধ বয়সী নেতারা কারাগারে বন্দী, আমরা বাইরে বসে আছি। অতএব আমাদের অতি শীঘ্রই আমাদের এই নেতা নেত্রীদের মুক্তির দাবিতে এবং আমাদের দলের উপর যে বিধিনিষেধ আছে সেটা প্রত্যাহারের দাবিতে আমাদের রাজপথে নামানো উচিত। এবং সেই রাজপথে আমাদের সরাসরি রাজপথে অংশগ্রহণ করা উচিত। এবং সে অংশগ্রহণের করতে গেলে হয়তো আমাদের উপর মব আসবে, আমাদের কারাগারে যেতে হবে, আমাদের মৃত্যু হতে পারে। সবকিছু মেনে নেই, নেত্রী মনে করলে আমাদের নির্দেশ দিবেন, আমরা চলে যাব। আমরা দেশে গিয়ে আমাদের মৃত্যু হোক, বিদেশে বসে অসুস্থতা হয়ে মৃত্যুবরণ চাইতে দেশে যায় এই মৃত্যুবরণ করা অনেক উত্তম। মানে নেত্রী, আমার বক্তব্য বাড়াতে চাই না। আপনি দীর্ঘায়ু কামনা করি, আপনি সুস্থ থাকুন। এবং আপনাকে নিয়েই বাংলাদেশে গিয়ে বাংলাদেশের মানুষ চেয়ে আছে, বাংলাদেশের মানুষ মনে করে এই বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, বাংলাদেশকে যেভাবে পিছিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, শেখ শেষ করো হাসিনা শেষ করো বাংলাদেশের মানুষের মুক্তি আসবে না, এটি মানুষ বেশি না। বিশ্বাস করে। সে কারণে আপনাকে নিয়ে আমরা বাংলাদেশে গিয়ে এই বাংলাদেশকে আবার আপনার সেই স্বপ্নের বাংলাদেশ আমরা গড়তে চাই। আপনাকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ ধন্যবাদ। চিরজীবী।